ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর পরিমাপের যে চ্যাপ্টারটা তার সেকেন্ড অংশ। প্রথম অংশটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, ডেসক্রিপশান লিঙ্কে সেটা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তড়িৎ প্রবাহমাত্রা কোন রাশি ব্যাখ্যা করো। দেখো, তড়িৎ প্রবাহমাত্রাটা কি? একক সময়ে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহমাত্রা বলে। দেখো, তড়িৎ প্রবাহমাত্রার মান ও অভিমুখ উভয় থাকলেও এটি ভেক্টরের যোগ বিয়োগের যে জ্যামিতিক সূত্র সেটা মেনে চলে না, তাই তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ভেক্টরের একটা ত্রিভুজ সূত্র আছে, ত্রিভুজ সূত্রটা আমি পরে আলোচনা করব, উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিই। ধরো এবি একটা পরিবাহী তার, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এ থেকে বির দিকে, এ থেকে বির দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, আর এর সঙ্গে আরেকটা পরিবাহী যুক্ত আছে বি থেকে সির দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার তড়িৎ প্রবাহটা কোন দিকে যাবে? দেখো, এখানে একটা ছবি আলাদা করে এঁকে দিয়েছি। এ থেকে বি তড়িৎ প্রবাহ যাচ্ছে, বি থেকে সি যাচ্ছে। এবার এই সি বিন্দুতে এসে প্রবাহটা কী হবে? সি থেকে এ বিন্দুতে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু ভেক্টরের যে ত্রিভুজ সূত্র সেটা অন্য কিছু বলে। ধরো ত্রিভুজে দুটো বাহু একই ক্রমে যদি গৃহীত হয়, মান কোনো ভেক্টরের মান ও অভিমুখ, তাহলে তৃতীয় বাহুটা কী হবে? বিপরীত ক্রমে গৃহীত হবে। তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে গৃহীত হবে, আর তৃতীয় বাহুটা কী করবে? ওই দুটো ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। ত্রিভুজ সূত্রটা আমি পরে আলোচনা করব। দেখো, এখানে প্রবাহটা এইদিকে আসার চেষ্টা করছে, কিন্তু ত্রিভুজের সূত্র বলে, ভেক্টর সূত্র বলে এইদিকে আসবে, অভিমুখটা এইদিকে হবে। সুতরাং তড়িৎ প্রবাহমাত্রা কিন্তু ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র মেনে চলছে না। ওই জন্য তড়িৎ প্রবাহমাত্রাটা স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। এই ভেক্টরের ত্রিভুজ সূত্রটা আমি একটু পরে আলোচনা করছি। দেখো, পরের প্রশ্ন, চাপ কোন রাশি ব্যাখ্যা করো। কোনো বস্তুর একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। ধরো একটা একক ক্ষেত্রফল আছে, এর ওপর লম্বভাবে যে প্রযুক্ত বল সেটাকেই আমরা চাপ বলছি। এবার এটা কেন স্কেলার রাশি সেটা ব্যাখ্যা করব, ভেক্টর রাশি নয় কেন। দেখো, কোনো বস্তুর ওপর চাপ সব দিক থেকে প্রযুক্ত হয়, এই জন্য চাপের নির্দিষ্ট অভিমুখ নেই, তাই চাপ একটি স্কেলার রাশি। এবার দেখো, ক্ষেত্রফল কোন রাশি ব্যাখ্যা করো। ক্ষেত্রফলের মান ও অভিমুখ উভয় আছে, তাই ক্ষেত্রফল ভেক্টর রাশি। যদি উদাহরণ দিয়ে দেখাই, দেখো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এবার এক্স আর ওয়াই তলে একটা ক্ষেত্রফল আছে এ বি সিডি, এ বি সিডি একটা ক্ষেত্রফল আছে। এবার এ বি সিডি ক্ষেত্রফলের এক্স যে অক্ষটা তার অভিমুখ আই দিয়ে প্রকাশ করা হয়েছে, ওয়াই যে অক্ষটা তার অভিমুখ জে দিয়ে প্রকাশ করা হয়েছে, আর জেড যে অক্ষটা তার অভিমুখ কে দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে এ বি যে বাহুটা আছে, এই বাহুটার অভিমুখ কোন দিয়ে ক্রিয়া করছে? এক্স অক্ষ বরাবর। আর এডি যে বাহুটা আছে তার অভিমুখ ক্রিয়া করছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমি এ বি সিডি এর ক্ষেত্রফল যদি বের করি, কী হবে? এবি ইন্টু এডি, এবি ইন্টু এডি। এবার এবি তো ভেক্টর এক্স অক্ষ বরাবর কাজ করছে, এডি হচ্ছে আরেকটা ভেক্টর যেটা ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। তাহলে এবি এটা যদি মান আর অভিমুখ দিয়ে প্রকাশ করি, কী হবে? এবি ইন্টু আই, যেহেতু এবিটা কোন অক্ষ বরাবর কাজ করছে, এক্স অক্ষ বরাবর আই দিয়ে প্রকাশ করেছি। আর এডি ভেক্টর এর মান আর অভিমুখ কি? এডি ইন্টু জে, যেটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এর গুণ করলে কী পাবো? দেখো, এবি ইন্টু এডি, আই ইন্টু জে। এবার ভেক্টরের যে নিয়ম, ভেক্টর গুণের নিয়ম, এই আই আর জে হচ্ছে একক ভেক্টর, এদেরকে যদি গুণ করি, আই জে আর কে, এদেরকে যদি গুণ করো, আই আর জে গুণ করলে কী হয়? কে হয়। জে আর কে গুণ করলে কী হয়? আই হয়। এটা একটু মনে রাখতে হবে। তাহলে এখানে আই আর জে গুণ করে কী পেয়েছি আমরা? কে পেয়েছি। তাহলে এবি ইন্টু এডি হয়েছে, তার সঙ্গে একটা অভিমুখ চলে এসেছে, দেখো কে। এই অভিমুখটা কোন অক্ষ বরাবর? অভিমুখটা হচ্ছে জেড অক্ষ বরাবর। তার মানে কোনো ক্ষেত্রফল যদি আই আর জে তলে থাকে, তার যে অভিমুখ হয় কে অক্ষ বরাবর, অর্থাৎ উচ্চতা বরাবর ওপরের দিকে। একটু তোমার যদি দেখাই, এই যে এবিসিডি এই যে তলটা আছে, এর যে অভিমুখ কোন দিকে বলো তো? এর যে অভিমুখ ওপরের দিকে একদম। তুমি যে তল বরাবর আছে তার ওপরের দিকে, মানে লম্ব বরাবর একেবারে ওপর দিকে। ধরো তুমি একটা মেঝে দাঁড়িয়ে আছো, মেঝের তলটা নিচের দিকে আর তোমার মাথাটা কি ওপরের দিকে, তাহলে ক্ষেত্রফলের অভিমুখ সেরকম কী হয়? ওপরের দিকে হয়। তাহলে ক্ষেত্রফলে কি একটা অভিমুখ আছে, ওই জন্য ক্ষেত্রফলের মান অভিমুখ থাকার জন্য এটা কিন্তু ভেক্টর রাশি। পরের প্রশ্ন আছে, দেখো সময় কোন রাশি ব্যাখ্যা করো। দেখো, সময়ের কি আছে? নির্দিষ্ট অভিমুখ আছে। এর অভিমুখটা অতীত থেকে শুরু হয় ভবিষ্যতের দিকে, অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে যায়। সুতরাং এর মান ও অভিমুখ আছে, কিন্তু এর যোগ আর বিয়োগ ভেক্টরের যে জ্যামিতিক সূত্র সেটা মেনে হয় না, সেই জন্য সময়টা কি? স্কেলার রাশি। এবার আমরা মেন বিষয় নিয়ে আলোচনা করব, ভেক্টরের যে জ্যামিতিক সূত্র। আমি আগে বলেছিলাম এই সূত্রটা একটু পরে আলোচনা করব। দেখো, ভেক্টরের ত্রিভুজ সূত্র। দেখো, এখানে একটা ত্রিভুজ দেখাচ্ছি এবিসি,
এবিসি ত্রিভুজ আঁকা আছে দেখো, যার এবি বাহুটা একটা অভিমুখ আছে, বিসি বাহুর অভিমুখ আছে, এসি বাহুর অভিমুখটা দেখো উল্টে গেছে। দেখো সূত্রটা একটু দেখে নিই। কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুই ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। দেখো একটু ভালো করে দেখে নাও। কোনো ত্রিভুজে একই ক্রমে গৃহীত দুটি বাহু, দেখো এবিসি ত্রিভুজে একই ক্রমে গৃহীত দুটো বাহু হচ্ছে এবি আর বিসি, দুটো বাহু একই ক্রমে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করছে। বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি, মানে এই যে এসি বাহুটা কী হবে, বিপরীত ক্রমে গৃহীত হবে। দেখো এবি আর বিসি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এসিটা কী হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এই যে তৃতীয় বাহুটি ওই দুটো ভেক্টরের লব্ধির মান, লব্ধি মানে যোগফল, লব্ধির মান আর দিক নির্দেশ করবে। এই ভেক্টর এদিকে যাচ্ছিল, এই ভেক্টর এদিকে যাচ্ছিল, এই দুটো ভেক্টর দিক কোন দিকে যাবে, এদের উল্টো দিক বরাবর যাবে। সুতরাং এবি প্লাস বিসি কী হবে, এবি আর বিসি যোগফল, এবি ভেক্টর আর বিসি ভেক্টর এদের যোগফল কী হবে, যোগফল হবে এসি ভেক্টর। তাহলে এসি ভেক্টরের অভিমুখ দেখো এইদিকে, ওই দুটো ভেক্টরের ঠিক উল্টো দিকে। আরও একটা সূত্র আছে দেখো, ভেক্টরের সামান্তরিক সূত্র। দেখো এখানে একটা সামান্তরিক আঁকা আছে এবিসিডি, সূত্রটা একটু দেখে নাও। কোনো সামান্তরিকের একই বিন্দু থেকে গৃহীত দুটি বাহু দুটো ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে ওই বিন্দুতে গৃহীত সামান্তরিকের কর্ণটি ওই দুটো ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ভালো করে দেখে নাও একটু। দেখো ছবিতে দেখো, এই সামান্তরিকের এ বিন্দু থেকে গৃহীত দুটো বাহু আছে, দেখো একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এডি। তাহলে কোনো সামান্তরিকের একটা বিন্দুতে গৃহীত দুটো বাহু দুটো ভেক্টরের মান ও দিক নির্দেশ করছে। তাহলে ওই বিন্দুতে গৃহীত, মানে এ বিন্দুতে গৃহীত সামান্তরিকের যে কর্ণটি, সেটা ওই দুটো ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এসি এই ভেক্টরের মান কী হবে, এটা হচ্ছে কর্ণ, এর মান হবে এবি আর এডির যোগফল, আর ডিরেকশন হবে এ থেকে সির দিকে। তাহলে এবি আর এডি মানে সামান্তরিক যে দুটো বাহু, সন্নিহিত বাহু, ওখান থেকে এসিটা কী হবে, ওই দুটো ভেক্টরের লব্ধির মান আর দিক, মানে এই দুটোর যোগফল আর দিককে প্রকাশ করবে। এবার পরের কোশ্চেনে আমরা চলে যাব। দেখো ভেক্টরের যোগ বিয়োগ, আমরা জানি বীজগণিতে যোগ বিয়োগ হয়, আমরা ভেক্টরের যোগ বিয়োগ একটু দেখে নেব। দেখো এ একটা ভেক্টর দেওয়া আছে a1i প্লাস a2j প্লাস a3k, বি একটা ভেক্টর দেওয়া আছে b1i প্লাস b2j প্লাস b3k। এই a1i a2j a3k এটা x অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর, আর এটা z অক্ষ বরাবর, তিনটে ভেক্টর যোগ আছে। একইভাবে বি ভেক্টর, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ, যোগ আছে। এবার এ ভেক্টর আর বি ভেক্টর কী করতে হবে, যোগ করতে হবে। কীভাবে যোগ করবে, অথবা এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করতে হবে। দেখো যোগটা কীরকম করছি, দেখো এ প্লাস বি, এর মানটা বসিয়ে দিলাম, প্লাস বির মানটা। এবার যোগফলটা কী করে হবে বলো তো, যেখানে অভিমুখগুলো একই দিকে সেই রাশিগুলো শুধুমাত্র কী হবে, যোগ হবে। দেখো a1i আর b1i এদের অভিমুখ একই, তাহলে এই দুটো যোগ হবে। a1 প্লাস b1i, a2j b2j এরা যোগ হবে, a3j আর b3j, a3k আর b3k এই দুটো কী হবে, যোগ হবে। যোগ হয়েছে দেখো, তাহলে তিনটে রাশি একেবারে যোগ হয়েছে। একইভাবে তোমরা বিয়োগও করতে পারবে, সহজ, একদম সহজ। এবার দেখো ভৌত রাশিকে আমরা আরও দুই ভাগে ভাগ করতে পারি। আমরা স্কেলার রাশি ভেক্টর রাশিকে ভেঙেছিলাম, আরও অন্য দুটো রাশিকে ভাঙলে কী হবে, দেখো একটা হচ্ছে মৌলিক রাশি, একটা লব্ধ রাশি। এটা ভাঙা হয়েছে ভৌত রাশির যে নির্ভরতার উপরে। কোনো রাশি যখন নিজে নিজে গঠিত হয়, অন্য রাশির উপর নির্ভর করে না, সেটা মৌলিক, আর যেটা মৌলিক এককে মৌলিক রাশির সাহায্যে গঠিত হয় সেটা হচ্ছে লব্ধ। দেখো সংজ্ঞাটা একটু দেখে নাও। মৌলিক রাশি কী, যে সকল রাশি নিজে নিজে গঠিত হয়, যে সকল রাশি নিজে নিজে গঠিত হয়, অন্য রাশির ওপর নির্ভরশীল নয়, তাকে মৌলিক রাশি বলা হয়। মৌলিক মানে সবসময় নিজস্ব, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। এই যে রাশিগুলো, এরা নিজে নিজে গঠিত হয়, অন্য রাশির ওপর নির্ভরশীল নয়, সুতরাং এই রাশিগুলো কি মৌলিক রাশি। এবার দেখো আমরা চলে যাব লব্ধ রাশিতে। দেখো যে সকল রাশি নিজে নিজে গঠিত হতে পারে না অন্য রাশির ওপর, অন্য রাশি বলতে এখানে মৌলিক রাশির ওপর নির্ভরশীল, তাকে বলবো আমরা লব্ধ রাশি। যেমন ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যটা মৌলিক রাশি, প্রস্থটাও মৌলিক রাশি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হচ্ছে ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফলটা নিজে নিজে গঠিত হয়নি, মৌলিক রাশির সাহায্যে গঠিত হয়েছে, সুতরাং ক্ষেত্রফলটা কি লব্ধ রাশি। আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে আয়তনটাও তিনটে মৌলিক রাশি, এখানে শুধু দৈর্ঘ্য একটাই মৌলিক রাশি দিয়ে তৈরি হয়েছে, তাহলে আয়তনটা কি লব্ধ রাশি। ঘনত্ব, ঘনত্ব মানে ভর বাই আয়তন, ভরটা মৌলিক রাশি, আয়তনটাও মৌলিক রাশি দিয়ে তৈরি হয়েছে, সুতরাং ঘনত্বটা কি লব্ধ। একইভাবে ত্বরণ, অন্যান্য রাশিগুলো সম্পূর্ণ মৌলিক রাশির উপর নির্ভরশীল, সুতরাং ত্বরণটাও লব্ধ রাশি। এবার আমরা মৌলিক রাশি আর লব্ধ রাশির পার্থক্য দেখে নেব। দেখো প্রথমে আমরা সংজ্ঞা চলে যাব, মৌলিক রাশির সংজ্ঞা আর লব্ধ রাশির সংজ্ঞা, এটা তোমরা পেয়ে যাবে। নির্ভরতা, মৌলিক রাশি দেখো অন্য রাশির উপর নির্ভর করে না, লব্ধ রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে। সংখ্যা, এসআই পদ্ধতিতে 7টে মৌলিক রাশি আছে, লব্ধ রাশির সংখ্যা অসংখ্য। প্রকাশের উপায়, দেখো মৌলিক রাশি সরাসরি মাপা যায়, লব্ধ রাশি গণিতের সূত্র বা সম্পর্কের মাধ্যমে নির্ণয় করা যায়। উদাহরণ, মৌলিক রাশি উদাহরণ তোমরা বললাম 7টা, আর লব্ধ রাশির সংখ্যা কিন্তু অসংখ্য। এবার আমরা দ্বিতীয় পর্বে চলে যাব, একক। এককটা কি দেখো,
দেখো আমরা যখন পরিমাপ করতে যাই, পরিমাপ করতে গেলে আমরা কোনো দোকানে গেলে কিছু যদি জিনিস কিনি, ধরো 5 কেজি আলু কিনলাম, তাহলে আলু 5 বললে কিন্তু তার অর্থ হয় না, তার সঙ্গে কি করতে হয়, একটা কেজি যুক্ত করতে হয়, 5-এর সঙ্গে একটা কেজি। তাহলে এই কেজিটা কিন্তু একটা একক, 80 কেজি, কেজিটা কিন্তু একটা একক। তাহলে এককটা আমরা কাকে বলবো, এককটা কি, পরিমাপ করতে গেলে কিন্তু আমাকে এককের দরকার হচ্ছে, এককের প্রয়োজন পড়ছে। তাহলে এককটা কি আমরা একটু জেনে নেব। দেখো, কোনো ভৌত রাশিকে পরিমাপ করতে হলে ওই ভৌত রাশি একটা নির্দিষ্ট সুবিধাজনক মানকে প্রমাণ ধরে, এটা ইম্পর্টেন্ট, প্রমাণ ধরে প্রদত্ত রাশি পরিমাপ করা হয়, ওই নির্দিষ্ট পরিমাণকে একক বলা হয়। দেখো, কোনো ভৌত রাশিকে যদি আমরা পরিমাপ করি, ওই ভৌত রাশি একটা নির্দিষ্ট সুবিধাজনক মানকে প্রমাণ ধরতে হবে, ধরে আমাদের পরিমাপ করতে হবে। তাহলে ওই যে নির্দিষ্ট পরিমাণ, ওই পরিমাণকে আমরা কি বলবো, একক বলবো। এবার দেখো এককের গুরুত্ব, এককটা আমরা কি কি কাজে লাগাবো। 1 নম্বরে দেখো, একক ছাড়া কোনো ভৌত রাশি পরিমাপ সম্ভব নয়, তাহলে একক ছাড়া কিন্তু আমরা পরিমাপই করতে পারবো না। 2 নম্বর দেখো, দুটি একই ভৌত রাশির মধ্যে তুলনা বোঝাতে একক ব্যবহার করা হয়। ধরো কারো উচ্চতা 5 ফুট, কারো উচ্চতা 7 ফুট। 3 নম্বর দেখো, দুটো ভিন্ন ভৌত রাশির মধ্যে তুলনা বোঝাতে একক ব্যবহার করা হয়। ধরো ভিন্ন ভৌত রাশি, একটা উচ্চতা পরিমাপ করছি আর একজনের ভর পরিমাপ করছি, তাহলে ভিন্ন ভৌত রাশি বোঝাতেও আমরা একক ব্যবহার করছি। 4 নম্বর দেখো, একক ভৌত রাশি সম্পর্ক প্রতিষ্ঠা করতে ব্যবহার করা হয়। এককের সাহায্যে আমরা ভৌত রাশির মধ্যে যে সম্পর্ক সেটা প্রতিষ্ঠা করতে পারি। যেমন ধরো 1 কেজি সমান কি 1000 গ্রাম, এটা হচ্ছে সিজিএস, আর এটা এসআই, এটা সিজিএস। তাহলে এই দুটো ভৌত রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করছি। 1 নিউটন যেমন 10⁵ এটাও প্রতিষ্ঠা করতে পারছি আমরা এককের সাহায্যে। পরের দেখো পয়েন্ট, কোনো ভৌত রাশির সাহায্যে সমীকরণ সঠিক কিনা সেটা জানা যায়, কোনো সমীকরণ সঠিক কিনা সেটা কিন্তু জানা যায়। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন ধরো এস সমান ভি ইন্টু টি, এখানে এসটা হচ্ছে দূরত্ব, ভিটা হচ্ছে বেগ, আর টিটা হচ্ছে সময়। লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, এসের একক কি মিটার। রাইট হ্যান্ড সাইডে কী আছে ভি ইন্টু টি, ভির একক কি মিটার পার সেকেন্ড, আর টির একক সময় সেকেন্ড। তাহলে দুটো কেটে দাও, পাওয়া গেল মিটার। তাহলে লেফট হ্যান্ড সাইডে মিটার, রাইট হ্যান্ড সাইডে মিটার। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে এই যে সমীকরণটা আমরা লিখেছিলাম, এই সমীকরণটা কি সঠিক। 6 নম্বর দেখো, একক ভৌত রাশির স্বতন্ত্রতা প্রকাশ করে। এককের সাহায্যে কিন্তু ভৌত রাশির নিজস্বতা প্রকাশিত হয়। কোন কোন ভৌত রাশি তাদের কিন্তু নির্দিষ্ট একটা একক আছে। এবার দেখো, এককে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, মৌলিক একক আর লব্ধ একক। মৌলিক এককটা কি, দেখো, যে সকল ভৌত রাশি একক নিজে নিজে গঠিত হয়, অন্য ভৌত রাশি এককের উপর নির্ভরশীল নয়, তাদের মৌলিক একক বলে। যেমন দৈর্ঘ্য একক হচ্ছে মিটার, ভরের একক কিলোগ্রাম, সময় একক সেকেন্ড, তারপরে উষ্ণতার একক হচ্ছে কেলভিন, এগুলো সবই এসআই একক। তড়িৎ প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, দীপন পাবলের একক হচ্ছে ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এবার দেখো লব্ধ একক কাকে বলবো, যে সকল ভৌত রাশি একক নিজে নিজে গঠিত হতে পারে না, ভৌত রাশির মৌলিক এককের উপর নির্ভরশীল। এখানে মৌলিকটা লেখা হয়নি, লিখে নেবে একটু, মৌলিক এককের উপর নির্ভরশীল, তাদের লব্ধ একক বলবো। যেমন আয়তন, আয়তনটা দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে ঘনমিটার, তাহলে এটা লব্ধ একক। বল, নিউটন, দেখ বলের একক যদি বের করো নিউটন, যেটা রাশির মাধ্যমে প্রকাশ করেছিলাম, সেটা কিন্তু তুমি এককের সাহায্যে প্রকাশ করবে। কার্য এর একক জুল, এটাও কি লব্ধ একক। বেগ, সরণ বাই সময়, তাহলে উপরে মিটার নিচে সেকেন্ড, দুটো মৌলিক রাশি দিয়ে তৈরি, মৌলিক একক দিয়ে তৈরি। তাহলে এই যে রাশির এককগুলো, এগুলো কিন্তু লব্ধ একক। আরও প্রচুর উদাহরণ আছে, চাপ, ক্ষমতা, ভরবেগ, এগুলো সবই কি লব্ধ একক। দেখো আজকের আলোচনা এই পর্যন্ত, পরবর্তী ক্লাস কিন্তু শীঘ্রই আমি দেব।